জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। 2 যুগ আগে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় 9 আসামিকে 10 বছরের কারাদণ্ড ও 2 আসামিকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। হুজি নেতা মুফতি হান্নান সহ 3 আসামি মারা যায়, তাদের বাদ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্ষবরণে বোমা হামলা ছিল মুক্ত চিন্তার উপর আঘাত। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে রায় দেন। রায়ে মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া 9 আসামির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দেন। এদিকে সাজার বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালের 23 জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন রায় দেন। রায়ে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2001 সালের 14 এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মারা যান 10 জন। যে এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা, এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়। মাগুরার শিশুকন্যা আসিয়াকে হত্যা ও ধর্ষণ মামলার রায়ের জন্য 17 মে দিন ধার্য করেছে আদালত। বেলা 11টার দিকে যুক্তি তর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত রায়ের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল জানান, গতকাল মামলাটির যুক্তি তর্ক উপস্থাপন করা হয়, তবে সেদিন পরিপূর্ণ উপস্থাপন না হওয়ায় আজ ফের যুক্তিতর্ক তুলে ধরেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে গেল 13 এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর 23 এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। সে হিসাবে বিচার শুরুর মাত্র 25 দিনের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে। গেল 6 মার্চ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্নীতি মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আপিল করার জন্য ডাক্তার জুবাইদাকে 587 দিনের বিলম্ব মার্জনা করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে 2023 সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার সাগর হত্যা মামলায় সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর 2টা 17 মমতাজকে আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানির সময় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তোলা হয়। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম তাকে 7 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাত 12:15 রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হলে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নির্বাচনী গণতন্ত্রের বাহক। এ সময় তিনি আরও বলেন, বিনিয়োগ নিয়ে দেশের সার্কাস দেখানো হচ্ছে, দেশে বিনিয়োগ কমে গেলেও ফুলিয়ে ফাঁপিয়ে বিনিয়োগের স্বর্গরাজ্য দেখানো হচ্ছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক ভূ
রাজনীতিক যে একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না। একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোনো রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? দেশকে এগিয়ে নিতে অনির্বাচিত নয়, নির্বাচিত সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। অন্যদিকে ভারত বাংলাদেশকে পূর্ব কাশ্মীরে পরিণত করতে চায় বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ স্মরণে আয়োজিত গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তারা। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের পিছনে জনসমর্থন না থাকায় এটি দুর্বল সরকার। মানবিক করিডোর নিয়ে সরকারের কর্তা ব্যক্তিরাই নানামুখী কথা বলায় জনগণ অন্ধকারে আছে বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, তিস্তায় পানি নিয়ে আগ্রাসন ভারতের ঐতিহাসিক আধিপত্যবাদের অংশ। ফারাক্কা দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ফেলবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার মানে দুর্বল সরকার, কারণ এদের পিছনে তো কোনো জনসমর্থন নাই। আমাদের দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে যে একটা নির্বাচন দেন, আমরা যাতে করে বাংলাদেশের জনগণের দাবি সমূহ তুলে ধরতে পারি আন্তর্জাতিক অঙ্গনে, জাতীয় অঙ্গনে। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে যে বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি, এখন পর্যন্ত ততটা পাইনি। তবুও আশা করব আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান প্রফেসর ইউনূসের সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। ৭২-এর পর থেকে ভারতের আগ্রাসনী রূপকে তাত্ত্বিক যে অভিধায় মানে এটাকে অভিহিত করেছেন, এরা তো সবাই বামপন্থী ছিল। মাওলানা হামিদ খান ভাসানী প্রথম শুরু করলেন ভারতীয় সেনাবাহিনী কবে প্রত্যাহার করছো শেখ মুজিব, তুমি সেটা তারিখ ঘোষণা করো। তারপরে প্রত্যাহার হয়েছে। এরপরে দেওয়াল লিখন থেকে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি ভাসানী ন্যাপ, সিরাজ শিকদারের সর্বহারা পার্টি, হক তোহা সাহেবের সাম্যবাদী দল, মতিন আলাউদ্দিন সাহেবের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এমনকি জাসদ, যাদের দেওয়াল লিখনে কোথাও ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে নীতি ধারণের বক্তব্য লেখা ছাড়া অন্য কোনো লেখা আমি দেখিনি। ৭১কে পাশ কাটানোর সুযোগ নেই, বরং ৭১কে ভিত্তিমূল ধরে ২৪-এর অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির যুব উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি ৭১-এর আকাঙ্ক্ষা বিরোধী কার্যকলাপ করছে তাদের প্রতি নিন্দা জানায় এনসিপি। বলেন, আগামী ১৬ মে শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার এভিনিউয়ে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে এনসিপির যুব উইংয়ের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সকল পর্যায়ের শিক্ষার্থী ও পেশাজীবীরা সংগঠনের প্রাধান্য পাবে। সহযোগী নানা সংগঠন করলেও ছাত্রদের নিয়ে আলাদা কেন সংগঠন হবে না বলেও জানান এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ৭১কে আসলে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নাই। ৭১ আমাদের ভিত্তিমূল, আমরা ২৪-এ সেটা রিক্লেম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যুব সংগঠনের মূল একটা ফোকাসিং জায়গা হবে প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট ইউনিভার্সিটি। প্রয়োজনীয় সংস্কারের বাইরে অন্য যে কোনো সংস্কার করতে গেলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে প্রিন্স বলেন, তারা ঐকমত্যে পৌঁছাতে চান, তবে আন্দোলনে অনেক জটিলতা তৈরি হওয়ায় কাজটি কঠিন বলে উল্লেখ করেন তিনি। আর জাতীয় সনদ তৈরির মধ্য দিয়ে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্ধারণের লক্ষ্যে ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আলোচনার মাধ্যমে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। জুলাই আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের রোডম্যাপ ৩ কর্মদিবসের মধ্যে ঘোষণা। জুলাই যোদ্ধা সুরক্ষা আইন দ্রুত কার্যকর। ৩০ কর্মদিবসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা সহ অন্তর্বর্তী সরকারের কাছে ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অফ জুলাই। মঙ্গলবার সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সদস্য সচিব সালমান হোসেন।
নির্ধারিত সময়ে দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটি। যে সকল আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বিদেশ পাঠানোর জন্য ইতিমধ্যে রেফার করেছে, তাদেরকে কোনো রকম হয়রানি না করে দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আহত জুলাই যোদ্ধাদেরকে যে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে সেটির সুবিধাগুলো বাস্তবায়নে আগামী 3 কর্মদিবসের মধ্যে সরকারকে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার বিষয়ে জোর দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও ইঙ্গিত করেন, একটি দলের কার্যক্রম বাতিলের আগে যে পদ্ধতি অনুসরণ করা উচিত আওয়ামী লীগের ক্ষেত্রে তা মানা হয়নি। এছাড়া গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে ভারত সবসময় সোচ্চার থেকেছে বলে উল্লেখ করেন তিনি। The ban on the Awami League without due process is a concerning development. As a democracy, India is naturally concerned at curtailment of democratic freedoms and shrinking political space. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।